নমস্কার বন্ধুরা, ব্যাংকের ফিক্সড ডিপোজিট একটা জনপ্রিয় ইনভেস্টমেন্ট অপশান। কারণ এখান থেকে আপনার গ্যারান্টেড রিটার্ন পাওয়া যায় এবং ইনভেস্টমেন্ট প্রায় ঝুঁকিবিহীন। এখানে প্রায় কথাটা এই জন্যই বললাম কারণ ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সামান্যতম হলেও একটু ঝুঁকি থেকে যায় এবং এই ঝুঁকিটা আসে যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায়। তো বর্তমান সময়েতে দেশ বিদেশ থেকে বিভিন্ন ব্যাংকের ভরাডুবির খবর আসছে। আমেরিকার সিগনেচার ব্যাংক, সিলিকন ভ্যালি ব্যাংক এর ভরাডুবির খবর এসেছে। এদিকে আপনার সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংক, তারও কিছুটা টালমাটাল অবস্থার খবর পাওয়া যাচ্ছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে যারা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন তাদের মনে অল্প হলেও কিছুটা চিন্তা থেকে যায়। বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন তারা তাদের অবসরের সঞ্চিত টাকাটা সেফ ডিপোজিট হিসাবে ব্যাংকে জেনারেলি ফিক্সড ডিপোজিট করে রাখেন। তো তাদের ক্ষেত্রে চিন্তাটা একটু বেশিই হবে। তাই ভাবলাম যে ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট এর সেফটি নিয়ে একটু ভিডিও বানাই, যাতে যারা ফিক্সড ডিপোজিট করে রেখেছেন তো তাদের চিন্তা দূর হয়। তো এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। এ বিষয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং শেষে থাকবে একটা বোনাস টিপ, যেখানে আপনি একটা ব্যাংকেতেই আপনার 50 লাখ টাকার ফিক্সড ডিপোজিটের উপর ইন্স্যুরেন্স পাবেন এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। তো ভিডিওটা শুরু করি। তো প্রথমে যে প্রশ্নটা আসবে যে যদি একটা ব্যাংক ডুবে যায় তো সেক্ষেত্রে আপনার ফিক্সড ডিপোজিটের কী হবে। দেখুন, আপনার ব্যাংকে যে ডিপোজিটটা আছে সেই ডিপোজিটের উপরে একটা ইন্স্যুরেন্স থাকে এবং সেই ইন্স্যুরেন্সটা প্রোভাইড করে ডিপোজিট ইন্স্যুরেন্স ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন, সংক্ষেপে বলা হয় DICGC। এটা RBIর একটা হোললি ওন সাবসিডিয়ারি। তো আপনার ব্যাংকে যে ডিপোজিট থাকছে সেই ডিপোজিটের উপরেতে টোটাল 5 লাখ টাকা পর্যন্ত ইনসিওর থাকবে। এবার একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে 5 লাখ টাকাটা, এই 5 লাখ টাকাটা কিন্তু আপনার ডিপোজিটের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং তার সাথে যে ইন্টারেস্ট, এই দুটো মিলিয়ে। একটা এক্সাম্পলের সাহায্যে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনার ব্যাংকে 4,95,000 টাকা FD করা আছে। এবার 1 বছর পরে ব্যাংকটা ডুবে গেল। তো এই 1 বছরেতে আপনার ব্যাংকের ইন্টারেস্ট হয়েছিল 4,000 টাকা। তো টোটাল আপনার FDতে প্রিন্সিপাল আর ম্যাচুরিটি মিলিয়ে আপনার কত হলো? 4,99,000 টাকা। এবং আপনার ইন্স্যুরেন্স করা আছে 5 লাখ টাকা পর্যন্ত। সুতরাং আপনি কিন্তু আপনার ওই প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট দুটো অ্যামাউন্টই পেয়ে গেলেন এবং টোটাল আপনি পেয়ে যাবেন DICGC থেকে 4,99,000 টাকা। এবার আরেকটা অন্য কেস ভাবুন। ধরুন আপনার ওই ব্যাংকেতে 4,95,000 টাকায় ফিক্সড ডিপোজিট ছিল এবং আপনার ফিক্সড ডিপোজিটটা ছিল 2 বছরের জন্য এবং 2 বছরের মাথায় ব্যাংকটা ডুবে গেল। এই অবস্থায় টোটাল প্রিন্সিপালটা হচ্ছে 4,95,000 টাকা এবং আপনার ইন্টারেস্টটা হচ্ছে 10,000 টাকা। টোটাল আপনার ম্যাচুরিটি ভ্যালু হওয়ার কথা ছিল 4,95,000 আর 10,000, 5,05,000 টাকা। কিন্তু DICGCর রুল অনুযায়ী ব্যাংক ডুবে গেলে আপনি প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলিয়ে টোটাল 5 লাখ টাকা পর্যন্তই কাভারেজ পাবেন। তো এক্ষেত্রে আপনি টোটাল 5 লাখ টাকাই পাবেন। তো সুতরাং যখনই আপনি ফিক্সড ডিপোজিট করবেন তখন কিন্তু আপনি এটা দেখে নেবেন যে আপনার ফিক্সড ডিপোজিটের প্রিন্সিপাল অ্যামাউন্ট না, ফিক্সড ডিপোজিটের ম্যাচুরিটি ভ্যালু কত সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার ফিক্সড ডিপোজিটের যে পরিমাণ ম্যাচুরিটি ভ্যালু হবে সেটা যেন অবশ্যই 5 লাখ বা তার নিচে হয়, কারণ তার বেশি হলে কিন্তু ব্যাংক ডুবে গেলে সেই কাভারেজটা আপনি পাবেন না। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে নিই যে শুধু ফিক্সড ডিপোজিট না, ওই ব্যাংকেতে আপনার যত ধরনের ডিপোজিট আছে, ধরুন আপনার সেভিং অ্যাকাউন্ট থাকতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট আছে, রিকারিং ডিপোজিট থাকে, ফিক্সড ডিপোজিট থাকে। তো এইগুলো সবগুলো মিলিয়ে তবে কিন্তু এই হিসেবটা হবে এবং সবগুলো মিলিয়েই কিন্তু আপনি 5 লাখ টাকা ইন্স্যুরেন্স পাবেন। অনেকের মনে একটা প্রশ্ন আসবে যে একই ব্যাংক কিন্তু ডিফারেন্ট ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট খোলা আছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও কিন্তু ওই যত অ্যাকাউন্ট আছে আপনার নামে ওই একটা ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চেতে সেগুলো কিন্তু সব যোগ করেই 5 লাখ টাকা হবে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে পার পার্সন পার ব্যাংক 5 লাখ টাকা। তো এবার আপনার মনে প্রশ্ন আসবে যে ধরুন আপনি যে পরিমাণ টাকা ডিপোজিট করছেন সেটা আপনার 5 লাখ টাকার বেশি, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার কাছে দুটো অপশান থাকছে। প্রথম অপশান, আপনি বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন। কারণ আমি বলেছি যে প্রতিটা ব্যাংকে আলাদা করে যদি আপনি ফিক্সড ডিপোজিট খোলেন তো সেক্ষেত্রে কিন্তু প্রতিটা ফিক্সড ডিপোজিট আলাদা করে 5 লাখ টাকার ইনসিওর্ড থাকবে। তো সেক্ষেত্রে আপনি ডিফারেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন। অথবা যদি এরকম হয় দেখছেন যে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকই সবথেকে ভালো ইন্টারেস্ট দিচ্ছে FDতে, আপনি অন্য ব্যাংকে করতে চান না কারণ অন্য ব্যাংকে অত ভালো FD ইন্টারেস্ট দিচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে একটা উপায় আছে। উপায়টা হলো যে আপনি ব্যাংকেতে গিয়ে বিভিন্ন রাইটস অ্যান্ড ক্যাপাসিটিতে অ্যাকাউন্ট খুলতে পারেন। কথাটা একটু লিগাল টার্মে বললাম, এটাকে একটু এক্সপ্লেন করে দিলেই আপনি বুঝতে পারবেন।
আমি প্রথমে আপনাকে একটা ফ্যামিলি ট্রি দেখাচ্ছি, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে মিস্টার রাহুলের ফ্যামিলি ট্রি। তো মিস্টার রাহুল বাড়ির আর্নিং মেম্বার এবং তিনি টাকাটা ফিক্সড ডিপোজিট করবেন। ধরুন তার কাছে 50 লাখ টাকা আছে ফিক্সড ডিপোজিট করার, এবং তিনি দেখছেন যে তার পছন্দের যে ব্যাংক সেই ব্যাংকই সবথেকে ভালো ইন্টারেস্ট দিচ্ছে। তো 50 লাখ টাকায় তিনি এফডি করবেন, অন্য কোনো ব্যাংকে যাবেন না, কিন্তু 50 লাখ টাকায় তাকে ইন্স্যুরেন্সের আওতায় আনতে হবে। কিন্তু একটা ব্যাংকে তো মাত্র 5 লাখ টাকায় পাওয়া যায়। তো সেক্ষেত্রে আইনের সাহায্য নিয়ে লিগ্যাল ওয়েতে তিনি কি করতে পারেন সেটা দেখুন। মিস্টার রাহুলের ওয়াইফের নাম হচ্ছে প্রীতি, এবং মিস্টার রাহুলের দুটো মাইনর চিলড্রেন আছে, ছেলে হচ্ছে রকি, মেয়ে রিয়া, এবং মিস্টার রাহুলের বাবা হচ্ছে মিস্টার রমেশ, তিনি রিটায়ার্ড পারসন, এবং মিস্টার রাহুলের মা হচ্ছে মিসেস অনিতা। প্রথমে মিস্টার রাহুল তার নিজের নামে একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলবেন এবং সেই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টেতে 5 লাখ টাকার ফিক্সড ডিপোজিট করবেন, এবং এই 5 লাখ টাকার ফিক্সড ডিপোজিট ডিআইসিজিসি দ্বারা ইনশিওর থাকলো। এইবার মিস্টার রাহুল কি করবেন, তার মাইনর ছেলের নামে একটা এফডি অ্যাকাউন্ট খুলবেন যেখানে তিনি নিজে গার্জেন থাকবেন। তো এটা কিন্তু আইনের চোখে একটা সেপারেট অ্যাকাউন্ট। তো এই সেপারেট অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা তিনি ইন্স্যুরেন্স পেয়ে যাবেন। সেমভাবে তার মেয়ে রিয়ার নামে একটা অ্যাকাউন্ট খুলবেন, মাইনর অ্যাকাউন্ট, এবং যেখানে তিনি গার্জেন থাকবেন। তো এটা একটা সেপারেট অ্যাকাউন্ট হয়ে গেল। তো এইখান থেকেও তিনি 5 লাখ টাকা ইন্স্যুরেন্স পেয়ে গেলেন। এরপর তিনি জয়েন্ট অ্যাকাউন্ট খুলবেন তার স্পাউস প্রীতির সঙ্গে। তো প্রথম ক্ষেত্রে তিনি ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার হবেন এবং ওয়াইফ সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার হবেন। তো রাহুল ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার, প্রীতি সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার, 5 লাখ টাকা ইনশিওর হলো। তারপরে প্রীতি ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার, রাহুল সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার, ওখানে 5 লাখ টাকা এলো। তারপর রাহুল ফার্স্ট অ্যাকাউন্ট হলো, সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার ওয়াইফকে করলো, থার্ড অ্যাকাউন্ট হোল্ডার তার বাবাকে করলো। তো এটা একটা সেপারেট অ্যাকাউন্ট হয়ে গেল। তো এখানে 5 লাখ টাকা হলো। সেমভাবে থার্ড অ্যাকাউন্ট হোল্ডার তার মাকে করবে। তো এইভাবে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পারমুটেশন কম্বিনেশানেতে আপনি চাইলে 10টা আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং আমি টোটাল ডিটেলটা আপনাকে স্ক্রিনে শো করছি, আমি পুরোটা রিড করছি না, আপনি জাস্ট ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন যে আমি কীভাবে পারমুটেশন কম্বিনেশন করছি। তো আপনি দেখতে পেলেন যে একটা ব্যাংকেতে কিভাবে আপনি 50 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স করাতে পারছেন। এরপরে আপনার মনে যে প্রশ্নটা আসবে যে কোন কোন ব্যাংকের এফডিগুলো এই ডিআইসিজিসির ইন্স্যুরেন্সের আওতায় আছে। তো এক্ষেত্রে আপনাকে বলে রাখি যে টোটাল যে 12টা পাবলিক সেক্টর ব্যাংক আছে, এই 12টা পাবলিক সেক্টর ব্যাংকই কিন্তু এই ইন্স্যুরেন্সের দ্বারা সুরক্ষিত। তারপরে যে প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো আছে, এখানে 21টা প্রাইভেট সেক্টর ব্যাংক আছে যেগুলো ডিআইসিজিসির আন্ডারেতে আপনার ইনশিওর আছে। আর একটা কোশ্চেন আসতে পারে যে যেগুলো ফরেন ব্যাংক আছে, ধরুন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক, ডয়েচে ব্যাংক, তো এগুলো তো বিদেশি ব্যাংক। তো এই ব্যাংকগুলোর ক্ষেত্রে কী হবে, দেখুন এই ব্যাংকগুলোর ক্ষেত্রে ওদের যে ইন্ডিয়ান শাখা আছে সেই ইন্ডিয়ান শাখাগুলো কিন্তু ওই ডিআইসিজিসির আন্ডারেতে ইনশিওর থাকছে। এবার বিভিন্ন স্মল ফাইন্যান্স ব্যাংক আছে, 12টা স্মল ফাইন্যান্স ব্যাংক আছে যারা এর আন্ডারেতে লিস্টেড আছে। আমি টোটাল আপনাকে লিস্টটা শো করছি, এই টোটাল লিস্টটা থেকে আপনি দেখে নিতে পারেন যে এই ব্যাংকগুলো আপনার কিন্তু ডিআইসিজিসির আন্ডারেতে ইনশিওর আছে। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে আপনি তো নাম্বার অফ ব্যাংকগুলো বললেন, তো ব্যাংকগুলো কোনগুলো? দেখুন সেটা দেখতে গেলে আপনি জাস্ট ডিআইসিজিসির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেতে ক্লিক করলে আপনি ওখান থেকে পুরো ব্যাংকের ডিটেলগুলো পেয়ে যাবেন। আমি সেই পুরো লিস্টটা আপনাকে শো করলাম না, কারণ লিস্টে তো অনেক ব্যাংকের নাম আছে। তো আপনি চাইলে ওই ওয়েবসাইটে গিয়েতে আপনি দেখে নিতে পারেন যে কোন কোন ব্যাংকগুলো এই আন্ডারে ইনশিওর আছে। তো এই প্রসঙ্গে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেটা হলো যে কোম্পানির এফডি অথবা যেসব নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি আছে তাদের যে এফডি সেইটা কিন্তু ডিআইসিজিসি দ্বারা ইনশিওর্ড না। যেমন ধরুন আপনার বাজাজ ফাইন্যান্স, এইচডিএফসি, মহিন্দ্রা ফিনান্স, এইখানে যে সব এফডিগুলো হয় যেগুলো তো খুব ভালো ইন্টারেস্ট দেয়, এইগুলো কিন্তু ডিআইসিজিসি দ্বারা ইনশিওর্ড না। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।